ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে কূটনৈতিক দৌড়ঝাঁপ। নির্বাচন বানচালে পরিকল্পিত হত্যা, আগুন, নাশকতার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহু টানাপোড়েন, অস্থিরতা ও ক্ষমতার লড়াই দেখা গেছে। তবে বর্তমান পরিস্থিতি কাল্পনিক এই উপন্যাসের প্রেক্ষাপটে দেশকে এক অভূতপূর্ব অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। নির্বাচন নিয়ে বৈরিতা, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়ে তর্ক, কূটনৈতিক মহলে লবিং এবং প্রশাসন, সামরিক কাঠামোর ভেতর অদৃশ্য শক্তির আনাগোনা, সব মিলিয়ে একটি জটিল, বহুস্তরিক ক্ষমতার সমীকরণ তৈরি হয়েছে। এই বিশ্লেষণে উপস্থাপিত সব চরিত্র, ঘটনা ও সংযোগ সম্পূর্ণ কল্পিত। তবে রাজনৈতিক বাস্তবতার কাঠামো, কূটনৈতিক টানাপোড়েন ও ক্ষমতার চরিত্র এসবই বাস্তব জীবনের মতো করে নির্মাণ করা হয়েছে, যাতে পাঠকের কাছে ঘটনাগুলো বিশ্বাসযোগ্য মনে হয়। ১. নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতার বিস্তার। অন্তর্বর্তী সরকারের শুরুর পর থেকে নির্বাচন কবে, কিভাবে এবং কোন কাঠামোয় হবে, এটাই সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নে পরিণত হয়েছে। দেশে দুই প্রধান রাজনৈতিক শক্তির বাইরে একটি নতুন বলয় গড়ে উঠেছে, যারা বিশ্বাস করে দীর্ঘমেয়াদে নির্বাচন স্থগিত রেখে ক্ষমতা সংহত করা তাদের জন্য সুযোগ তৈরি করছে। অন্তর্বর্তী সরকারের কিছু অংশ মনে করে দ্রুত নির্বাচন হলে ক্ষমতার নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে, ফলে প্রশাসন, কৌশলগত নীতি উপদেষ্টা ও কিছু আন্তর্জাতিক মিত্র মিলে একটি সময়ক্ষেপণমূলক কৌশল তৈরি করছে। সহিংসতা দেখিয়ে নির্বাচন অযোগ্য পরিবেশ প্রমাণ করা, বিরোধী রাজনৈতিক দলকে বিভক্ত বা দুর্বল করা, নির্বাচনের আগেই দেশকে স্থিতিশীলতার স্বার্থে সময় চাই, এমন বার্তা ছড়ানো। এই রাজনৈতিক তৎপরতার মাঝেই সুবিধাবাদীরা সক্রিয় হয়ে উঠেছে। ২. সুবিধাবাদী রাজনীতির উত্থান, ক্ষমতার দিক বুঝে পাল্টে যাওয়া নতুন শ্রেণী। বাংলাদেশের রাজনীতিতে আগে থেকেই সুবিধাবাদী শ্রেণীর অস্তিত্ব থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের প্রভাব নজিরভূমিভাবে বেড়েছে। এরা দল বদল করে, কূটনৈতিক বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে, প্রশাসনিক পদে নিজেদের লোক বসিয়ে, নিরাপত্তা কাঠামোর সাথে সমঝোতা করে একটি শক্তিশালী তৃতীয় বলয় তৈরি করেছে। এই বলয়টির বৈশিষ্ট্য হল তাদের কোনো মতাদর্শ নেই, তারা ক্ষমতার সম্ভাব্য বিজয়ীর দিকেই ঝুঁকে থাকে, ক্ষমতা পরিবর্তনের আগাম প্রস্তুতিতে তারা সবচেয়ে সক্রিয়। অন্তর্বর্তী সরকারের ভিতরের নীতি নির্ধারণেও তাদের প্রভাব বাড়ছে, ফলে সিদ্ধান্তগুলো কখনো স্বচ্ছ নয়, কখনো রাজনৈতিকভাবে ব্যাখ্যাতীত। এর পেছনে এই সুবিধাবাদী নেটওয়ার্কের ভূমিকাই বেশি। ৩. কূটনৈতিক মহলে অস্বাভাবিক সক্রিয়তা। দেশের ভিতর রাজনৈতিক অস্থিরতা যত বাড়ছে, বিদেশি মিশনগুলোর কার্যকলাপ ততই তীক্ষ্ণ হচ্ছে। কূটনৈতিক পর্যায়ে ৩টি বড় বলয় গঠিত হয়েছে। ক. পশ্চিমা ব্লক, তারা গণতন্ত্র, মুক্ত নির্বাচন, মানবাধিকার এসবকে সামনে রেখে অন্তর্বর্তী সিদ্ধান্তগুলো ঘন ঘন মূল্যায়ন করছে। কিছু পশ্চিমা কূটনীতিকের ধারণা, যদি দ্রুত নির্বাচন না হয় তাহলে প্রশাসন ও নিরাপত্তা কাঠামো অতিরিক্ত ক্ষমতাশালী হয়ে উঠবে। নিরাপত্তা উপদেষ্টা মহলের কিছু প্রভাবশালী নীতি পরামর্শক পাশ্চাত্য দূতাবাসগুলোর কাছে অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে যুক্তিযুক্ত প্রমাণ করার চেষ্টা করছে। তারা বলছে, নির্বাচন এখনই হলে চরমপন্থী দলগুলো শক্তিশালী হবে, দেশ অস্থির হয়ে পড়বে। এই যুক্তির সঙ্গে সবাই একমত নয়। খ. আঞ্চলিক ব্লক, বিশেষ করে একটি শক্তিশালী প্রতিবেশী দেশ পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাদের লক্ষ্য সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং নিজেদের কৌশলগত সুবিধা নিশ্চিত করা। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের সঙ্গে তাদের যোগাযোগ নিবিড়, তবে সম্পর্কটি সরাসরি সমর্থন নয়, বরং শর্ত সাপেক্ষ সমর্থন। গ. মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া জোট, এই ব্লক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তুলনামূলকভাবে নীরব খেলোয়াড়, তবে কিছু রাজনৈতিক দল ও ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ আছে। তাদের লক্ষ্য দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করা। ৪. নিরাপত্তা কাঠামোর ভেতর অদৃশ্য সমীকরণ, এই কাল্পনিক রাজনৈতিক উপন্যাসে বাংলাদেশের সামরিক কাঠামোর ভেতরে দুটি অনানুষ্ঠানিক ধারা সক্রিয়। স্থিতিশীলতার পক্ষ, এরা চায় নির্বাচন হোক, তবে তা যেন নিরাপত্তা ঝুঁকি ছাড়া হয়।
এরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে, তবে দীর্ঘমেয়াদী ক্ষমতার পরিকল্পনাকে সমর্থন করে না। ধারা ২, রাজনৈতিক প্রভাব বিস্তারের পক্ষ। এই অংশকে বিশ্বাস করে নাগরিক অস্থিরতা বাড়লে নিরাপত্তা কাঠামোর গুরুত্ব আরও বাড়বে। এদের ভিতরে কিছু উচ্চপদস্থ আধিকারিক আছে যারা কৌশলগত পদে অবস্থান করছেন। তারা ক্ষমতা ভাগাভাগিতে নিজেদের ভূমিকা নিশ্চিত করতে চায়। কিছু বিদেশি শক্তিও এই অংশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, বিশেষ করে যারা বাংলাদেশের অভ্যন্তরে প্রভাব বাড়াতে চায়। তবে নিরাপত্তা কাঠামো আনুষ্ঠানিকভাবে এমন কোনো গোষ্ঠীকরণ অস্বীকার করে। এই কারণেই সবকিছু অদৃশ্য, অনানুষ্ঠানিক এবং মুখে উচ্চারণহীন। ৫. বিরোধী দলের ভাঙন, রাজনৈতিক নতুন সমীকরণ। দুই প্রধান রাজনৈতিক শক্তির একটি দল ক্ষমতা হারার পর সাংগঠনিক দুর্বলতায় ভুগছে, অন্যটি সুযোগ পেলেও অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত। এরপর শুরু হয়েছে রাজনৈতিক বালুকাময় সমীকরণ। পুরনো নেতাদের বাদ দেওয়া, নতুন নেতৃত্ব সামনে আনা, ভাঙন সৃষ্টি করা, আদর্শ নয় অন্যটি টিকে থাকাকে প্রধান চালিকাশক্তি করা। অন্তর্বর্তী সরকারের কিছু অংশ মনে করে একটি দুর্বল বিরোধী দল রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে, তাই তারা অভ্যন্তরীণ বিভাজনকে উৎসাহিত করছে। ৬. সহিংসতার পুনরুত্থান, অরাজকতার পেছনে কারা। দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ, টার্গেটেড হত্যাকাণ্ড এসব ঘটছে এবং দুটি শক্তি একে অন্যকে দোষারোপ করছে। বিশ্লেষকদের মধ্যে কয়েকটি ব্যাখ্যা প্রচলিত। কিছু রাজনৈতিক শক্তি ইচ্ছে করেই সহিংসতা বাড়িয়ে দেখাতে চাইছে, দেশে নির্বাচন উপযোগী পরিস্থিতি নেই, এতে নির্বাচন পিছিয়ে যাবে আর অন্তর্বর্তী সরকার আরও সময় পাবে। ব্যাখ্যা ২. ধর্মভিত্তিক ও চরমপন্থী সংগঠনগুলো সুযোগ দেখে নিজেদের নেটওয়ার্ক পুনর্গঠিত করছে। তাদের লক্ষ্য বিশৃঙ্খল রাজনৈতিক পরিবেশের সুযোগ নেওয়া, নিজেদের অস্তিত্ব স্থাপন করা। ব্যাখ্যা ৩. তৃতীয় এক শক্তি সুবিধাবাদী বলয় সহিংসতা ব্যবহার করছে ক্ষমতার দিক পরিবর্তন বোঝার জন্য। যেখানে অসন্তোষ বেশি সেখানেই তারা নিজেদের প্রভাব বাড়ানোর সুযোগ পায়। যদিও এসবের কোনো প্রমাণ প্রকাশে আসেনি, তবে গুজবই রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তুলছে। ৭. কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক গণমাধ্যম ও দেশের অভ্যন্তরীণ বাস্তবতা। বিশ্ব মিডিয়ায় দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। এতে যেমন মানবাধিকার পরিস্থিতি, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, বিদেশি স্বার্থের দখল নেওয়ার প্রচেষ্টা নিয়ে আলোচনা হচ্ছে, তেমনি দেশের ভিতরের রাজনৈতিক প্রচারণাতেও এসব অতিরঞ্জিত হয়ে ছড়িয়ে পড়ছে। এই সমীকরণে বিদেশি রাষ্ট্রগুলো বাংলাদেশের সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করছে, তবে প্রত্যেকে নিজেদের স্বার্থে। ৮. সুবিধাবাদীদের চূড়ান্ত উত্থান, ভবিষ্যতের ঝুঁকি। সব বিশ্লেষণ বাদ দিয়ে দেখা যায় সবচেয়ে বড় বিপদ সৃষ্টি করছে সুবিধাবাদীরা। এদের বৈশিষ্ট্য, আজ তারা অন্তর্বর্তীর ঘনিষ্ঠ, কাল বিদেশি দূতাবাসের সঙ্গে, পরশু বিরোধী দলের সঙ্গে, তার পরের সপ্তাহে আবার নতুন কোনো শক্তির পাশে। এদের কোনো নীতি নেই, এদের লক্ষ্য শুধু ক্ষমতা যেদিকেই যাবে সেখানে আগে পৌঁছানো। এই বলয়টি যত শক্তিশালী হয় ততই সিদ্ধান্তগুলো অস্বচ্ছ হয়, নীতি নির্ধারণ দুর্বল হয়, রাজনৈতিক অস্থিরতা দীর্ঘায়িত হয়, সহিংসতা ব্যবহারের প্রবণতা বাড়ে। ৯. বাংলাদেশের ভবিষ্যৎ, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। এখন বাংলাদেশের কাল্পনিক রাজনৈতিক পরিস্থিতি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে ৪টি সম্ভাব্য পথ সামনে। চাপের মুখে দ্রুত নির্বাচন, আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ অসন্তোষ, অর্থনৈতিক স্থবিরতা। এই ৩ কারণে সরকার হয়তো নির্বাচন ঘোষণার পথে যেতে পারে, তবে নির্বাচন মুক্ত হবে কিনা তা নিশ্চিত নয়। অন্তর্বর্তীর মেয়াদ দীর্ঘায়িত। যদি সহিংসতা অব্যাহত থাকে বা রাজনৈতিক পরিমণ্ডল খুবই ভঙ্গুর থাকে, অন্তর্বর্তী সরকার স্থিতিশীলতার অজুহাত দেখাতে পারে। এতে ক্ষমতার ভারসাম্য পাল্টে যাবে। নতুন জোট, নতুন ক্ষমতা বিন্যাস। সুবিধাবাদীদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক জোট বা শাসন ব্যবস্থার উদ্ভব হতে পারে। এটি গণতন্ত্রের জন্য ইতিবাচক নাও হতে পারে। আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপের কারণে সমঝোতা। দেশের বড় রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সমঝোতামূলক নির্বাচন কাঠামো দাঁড় করানো হতে পারে। বাংলাদেশ বর্তমানে এই রাজনৈতিক উপন্যাসের কল্পিত প্রেক্ষাপটে এমন এক গভীর রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে রয়েছে, যেখানে নির্বাচন, অন্তর্বর্তী সরকারের কর্তৃত্ব, কূটনৈতিক শক্তির প্রভাব, নিরাপত্তা কাঠামোর ভূমিকা সব ভিন্ন ভিন্ন দিকে টানছে দেশের চাকা। এই বহুমুখী চাপের ভিতর সবচেয়ে ভয়াবহ বাস্তবতা হল সুবিধাবাদীদের উত্থান ও সহিংসতার পুনরাবৃত্তি। এরা ক্ষমতার ফাঁক ফোকর খুঁজে রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও ভঙ্গুর করে তুলছে।